গতানুগতিক গণমাধ্যমগুলো যেখানে ফেল করেছে, যেখানে অকার্যকর হয়ে গেছে, সেখানে আপনাদের সাহসী পদক্ষেপগুলো বাংলাদেশের সাধারণ মানুষ, বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ তার মাধ্যমে অনুপ্রাণিত হয়েছে এবং উজ্জীবিত হয়েছে। আপনি বলেছেন যে চাপের বিষয়ে, আসলে আহ কিভাবে বিষয়টা ব্যাখ্যা করব। রাজনীতি কিন্তু আমার পেশা ছিল না, বা এখনো পেশা হিসেবে নেই। আমি পেশায় একজন আইনজীবী। রাজনীতি আমি দেখে এসেছি শৈশব থেকে, এবং সেই একেবারে শৈশব থেকে আমাদের পরিবারের সাথে ঘটে যাওয়া নানান ঘটনা, আমার বাবার যে রাজনৈতিক জীবন, একেবারে 75 পরবর্তী সময়, তখন আমার জন্মও হয়নি, সেই সময় থেকে দেখে এসেছি উত্থান এবং পতনের রাজনীতির যে পরিক্রমা। সেই থেকে কিছুটা শিক্ষা অবশ্যই হয়েছে। তবে আমি স্বীকার করতেই চাই যে সরকারের দায়িত্ব পালনকালে যে ধরনের চাপ আমার নিতে হয়েছে বা যে ধরনের কাজ করতে হয়েছে, সেটা অনেকাংশেই আমাকে সরাসরি নিতে হয়নি, কারণ আমি 5 বছর দায়িত্ব পালন করেছি। আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক, যিনি এখন কারান্তরীণ আছেন, আমি তার সুস্বাস্থ্য কামনা করছি, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর দীপু মনি, তার সাথে আমি কাজ করেছি। তিনি মন্ত্রী ছিলেন, আমি উপমন্ত্রী ছিলাম। আমি কিছু নীতিগত বিষয়ে কাজ করতে পেরেছি। সেই দিক থেকে 5 বছর আমার কাজের সীমাটা সীমিত ছিল, বা পরিধিটা সেটা বিস্তৃত ছিল না। সেই অর্থে আমার কাজটা বেশ সীমিত ছিল। আমি শুধু পূর্ণমন্ত্রীর দায়িত্ব পেয়েছি 24-এর জানুয়ারি মাস থেকে। সেই অর্থে সরকারের চাপটা আমি সেভাবে করে হয়তো অনুভব করিনি। তবে সাংগঠনিক সম্পাদক হিসেবে তার আগে আমি 3 বছর যে দায়িত্ব পালন করেছিলাম, 3 বছর না, আসলে 16 সাল থেকে একেবারে কোভিডের আগের সময়টা নিয়ে, সেটার দায়িত্বটা আমি আরো বেশি অনুভব করেছি। চাপ বলা যাবে না। আমি ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক ছিলাম, এবং ঢাকা বিভাগের অন্তর্গত প্রায় 74টি আমাদের সংসদীয় আসন ছিল, একেবারে কিশোরগঞ্জ থেকে গোপালগঞ্জ। সেই রাজনৈতিক দায়িত্বটি আমি আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক বেশি পবিত্র বলে মনে করেছি, যেহেতু আমি আওয়ামী লীগের পরিমণ্ডলে বড় হয়েছি। আমার পরিবারে ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময়ের মধ্যে আপনি পিয়াল ভাই জানেন আমাদের উপর দিয়ে কি গিয়েছে, সেদিক থেকে সেটা আমার কাছে অনেক বড় অর্জন বলে আমি মনে করি। এবং আমি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতি চিরকৃতজ্ঞ যে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব তিনি আমাকে যেটা দিয়েছিলেন, এটা আমার কাছে অনেক বেশি পবিত্র এবং অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। এবং সেই সুবাদে, যেহেতু আমাদের যে ঢাকা বিভাগটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের, আমরা বলি হৃৎপিণ্ড, ঢাকা শহর এবং ঢাকা দক্ষিণ এবং উত্তর, দক্ষিণ বলতে পদ্মার এপারে এবং পদ্মার ওপারে যে রাজনীতি, সেটা থেকে আমি শিখেছি, সেটার সাথে আমি কাজ করতে পেরেছি। আমি একটু ইন্টারাপ্ট করি নফেল সাহেবকে, যে আপনি ঢাকা ঢাকা করতেছেন, বাট আমরা এখানে চট্টগ্রামের কথা বলতেছি। মানে আপনি উত্তরাধিকার সূত্রে যে রাজনীতিকে ধারণ করেন, সেটা চট্টগ্রামের রাজনীতি, but you are shifting to the capital. Why is that? Because that's what I was given the task to. That's where I was given the task to. So basically, I was the organizing secretary of the Dhaka division. তো সেই হিসেবে আমার রাজনৈতিকভাবে কাজ করার সুযোগটা বেশি হয়েছে ঢাকা বিভাগে। চট্টগ্রাম মহানগরীতে আমি আমার যে রাজনৈতিক অবস্থান ছিল, সেখানে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ ছিলেন। আমি যথাসাধ্য চেষ্টা করেছি যে ব্যক্তি রাজনীতি, বা আপনি যেটা বলছেন যে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত যেই প্রভাব, বা যেই আমি বলবো যে আমাদের একেবারে মেট্রো রাজনীতির ভাষায় যদি গ্রুপিং বলা হয়ে থাকে, না, এটা লয়্যালটি বলি আমি, এটাকে লয়্যালটি বলবো, ইটস নট গ্রুপিং, লয়্যালটি। সে লয়্যালটি, সেটার সাথে আমি যতটুকু সম্ভব চেষ্টা করেছি আমি দূরে থাকতে। আমার দলের সভাপতি ছিলেন জননেতা মাহতাবউদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক ছিলেন জনাব আজম নাসিরউদ্দিন, তিনি চট্টগ্রাম শহরের মেয়রও ছিলেন বেশিরভাগ সময় আমি যখন উপমন্ত্রী ছিলাম। তাদের সাথে, তাদের অধীনে, তাদের মাধ্যমে কার্যক্রম করা, এবং চট্টগ্রাম জেলার উত্তর এবং দক্ষিণে আমার বাবার রাজনীতির একটা প্রভাব ছিল, সেগুলোর থেকে বের হয়ে আমি সাংগঠনিক সম্পাদক হিসেবে যতটুকু সম্ভব সার্বজনীন রাজনীতি করার চেষ্টা করেছি। তো আসলে আমার সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বা পরিধি, যেটাকে জুরিসডিকশন বলি, জুরিসডিকশনটা ছিল আসলে ঢাকা কেন্দ্রিক। হয়তোবা আমাকে চট্টগ্রামে যদি সেই দায়িত্ব দেওয়া হতো, হয়তোবা সেভাবে করে আমি কাজ করতাম। তবে আমি যেহেতু আইনের মানুষ, আমি চেষ্টা করেছি আমার যে জুরিসডিকশন, তার বাইরে অনধিকার চর্চার রাজনীতি যাতে করে না করি। সেখানে আমি অধীনস্থ হয়ে একজন মানে কর্মী হিসেবে যতটুকু আমার দায়িত্ব পালন, সেটা আমি করার চেষ্টা করেছি। আচ্ছা ডাক্তার, আমরা মনে হয় একটু আমাদের টপিকে যাই। আচ্ছা, আমি টপিকে যাওয়ার আগে আমরা যখন প্রশ্ন শুরু করছি, তাহলে আমার একটা প্রশ্ন আছে মাননীয় সংসদ সদস্য। আপনি শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন, তারপর আপনি শিক্ষামন্ত্রী হয়েছেন। উপমন্ত্রী ছিলেন, হ্যাঁ তাই না? হ্যাঁ, উপমন্ত্রী ছিলাম, উপমন্ত্রী, ডেপুটি মিনিস্টার, নট স্টেট। উপমন্ত্রী থেকে মন্ত্রী আরো বিরাট প্রমোশন। আপনি ঢাকা শহরের দায়িত্ব ছিলেন বলছেন, দাবি করছেন। শহরের নাম বিভাগের, সমগ্র বিভাগের সাংগঠনিক সম্পাদক। আমাকে একটা জিনিস বলেন, আপনার মন্ত্রণালয়ের আন্ডারে তো মাদ্রাসা বোর্ড, তাই না? হ্যাঁ। তো ঢাকা শহরের
মানে যে চ্যানেলগুলোতে ঢুকতে এবং বার হতে হয়, সেখানে এতগুলো মাদ্রাসা কিভাবে হলো, এবং আপনারা এই মাদ্রাসাগুলোর নিয়ন্ত্রণ জুলাই আগস্টের ষড়যন্ত্রের সময় কিভাবে হারিয়ে ফেললেন? এবং আমি এই ব্যাপারটা এখনো বুঝতে পারতেছি না। আপনারা মাদ্রাসাগুলোকে মেইন স্ট্রিমে নিয়ে আসছেন, সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকজনকে ভর্তি করতে দিচ্ছেন। আমাকে বলতে দিন। হ্যাঁ, পড়েন আপনি, আমি শুনতে চাচ্ছি আপনার উত্তরটাই। আমি জানি না মাদ্রাসা সম্পর্কে আপনার ধারণাটা কতটুকু পরিষ্কার। এখানে সেই সুযোগটা যেহেতু আপনি উত্তোলন করেছেন, আমি আপনাকে ধন্যবাদ জানাই। অনেকেই মাদ্রাসা বলতে একটা শব্দ বলে বোঝায় মাদ্রাসা। আসলে মাদ্রাসা কিন্তু একটা শব্দ নয়। আমাদের দেশে দু ধরনের মাদ্রাসা আছে। একটাকে বলা হয়ে থাকে আলিয়া মাদ্রাসা, সেটা হচ্ছে সরকারের অধীনে নিবন্ধিত, মাদ্রাসা বোর্ডের অধীনে নিয়ন্ত্রিত, নিবন্ধিত, এবং সেখানে আমাদের দাখিল পরীক্ষা হয়, ফাজিল পরীক্ষা হয়, আলিম পরীক্ষা হয়, এবং সেই সমস্ত পরীক্ষাগুলো কিন্তু জাতীয় কারিকুলামের যে রূপরেখা তার অধীনে পরিচালিত হয়। সেখানে সাধারণ সাবজেক্ট পড়ানো হয়, সাধারণ সাবজেক্টের ঊর্ধ্বে অ্যাডিশনাল কিছু ধর্মীয় সাবজেক্ট পড়ানো হয়। সুতরাং সেই মাদ্রাসার সাথে আলিয়া মাদ্রাসার সাথে সেটা কিন্তু সংখ্যায় সুনির্দিষ্ট। যেমন ঢাকা আলিয়া মাদ্রাসা বলি আমরা, বাংলাদেশের দ্বিতীয় সরকারি মাদ্রাসা। সরকারি মাদ্রাসা কিন্তু বাংলাদেশে মাত্র দুটি, একটি ঢাকা আলিয়া মাদ্রাসা, আর অন্যান্য যে মাদ্রাসাগুলো আছে সেগুলো কিন্তু এমপিওভুক্ত এবং বেসরকারি খাতে পরিচালিত, সেখানে ন্যাশনাল কারিকুলাম দ্বারা পরিচালিত হয়। সেই সমস্ত মাদ্রাসা থেকে যেখানে আমাদের সরকারের শিক্ষাক্রম অনুযায়ী শিক্ষা দেয়া হয়, সেগুলো থেকে কেউ কখনো জঙ্গিবাদে জড়িয়েছে বা সেভাবে করে রাস্তায় নেমে এসেছে, এটা কিন্তু আমরা দেখিনি। যেটা আপনি বলছেন সেটা হচ্ছে কওমি মাদ্রাসা। কওমি মাদ্রাসা সমূহের কোনো নিয়ন্ত্রণ সরকারের কোনো কর্তৃপক্ষের কখনোই ছিল না। এইখানেই হচ্ছে আমাদের সবচাইতে বড় দুর্বলতাটুকু। কওমি মাদ্রাসার মধ্যে দু ধরনের আছে। কিছু কিছু আছে কওমি হাইয়াতুল উলাইয়া, যেটা আমাদের যে কওমি বোর্ড আছে সেটা কিন্তু একেবারে একটা প্রাইভেট একটা প্রতিষ্ঠান। বেফাক নামক একটি বোর্ড আছে, সেখানের হাটাজারিতে তাদের একটি সেন্টার আছে, হাটাজারি বড় মাদ্রাসা বলা হয়। সেগুলো কিন্তু সরকার নিয়ন্ত্রিত নয়, এবং সেখান থেকে তারা নিবন্ধন নিয়ে নিয়ে সারা দেশে নানান জায়গায় কওমি মাদ্রাসাগুলো খুলেছে। আমাদের সরকার 2018 সালে, আসলে 17 সালের অক্টোবর মাসের দিকে বোধহয়, সেখানে একটি আইন পাশ করে কওমি মাদ্রাসা সমূহের সর্বোচ্চ যে ডিগ্রি, সেই ডিগ্রিটি হচ্ছে দাওরায়ে হাদিস। সেই দাওরায়ে হাদিস ডিগ্রিটিকে ইসলামিক স্টাডিজ ইন মাস্টার্স ইন ইসলামিক স্টাডিজ ডিগ্রি হিসেবে সংসদ থেকে আইন পাশ করে সমমান হিসেবে ঘোষণা দেওয়া হয়। কিন্তু কওমি মাদ্রাসা সমূহে কি পড়ানো হচ্ছে বা সেখানে কারা পড়াশোনা করছে সেটা বিষয়ে কিন্তু সরকার কখনোই হস্তক্ষেপ করেনি। আলিয়া মাদ্রাসা সমূহের মধ্যে একটি মাদ্রাসা নিয়ে আলোচনা, এখানে সমালোচনা বলি, বা এখানে এই যে বর্তমান যে নৈরাজ্যবাদী গোষ্ঠীর অন্যতম যেটা আমরা দেখতে পেয়েছি, মাহফুজ, সেখানে সে একটি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিল বলে আমরা জেনেছি, তামিরুল মিল্লাত উত্তরায়, সেটি আবার আলিয়া মাদ্রাসা। তবে সেটার উপরে সরকার, সেটা একেবারে বেসরকারি একটি মাদ্রাসা। আর যাত্রাবাড়িতে যে সমস্ত মাদ্রাসাগুলো আছে সেগুলো বেশিরভাগই হচ্ছে কওমি মাদ্রাসা। এবং আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনেক বৈঠকে, সভায়, সেখানে কিন্তু এই বিষয়টি আলোচনা করেছি যে বাংলাদেশে কওমি মাদ্রাসাগুলোকে যদি সরকারের একটা মনিটরিং এর মধ্যে না আনা হয়, এবং সেটা লিখিত আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভায়, আমি তখন উপমন্ত্রী ছিলাম, কোভিড পরবর্তী সময়ে আমি সেই মতামতটা দিয়েছি যে সেখানে কমপক্ষে 15 থেকে 20 লক্ষ শিক্ষার্থী পড়াশোনা করছে। পড়াশোনাটা আসলে কি সেটা আমরা সে অর্থে জানতাম না, কিন্তু সেগুলোকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় সেগুলো যদি সরকারের মনিটরিং এর মধ্যে না আনা যায়, রাজধানী ঢাকার নিরাপত্তার জন্য এবং বাংলাদেশের নিরাপত্তার জন্য সেটা কিন্তু একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে আমি সেখানে অভিমত প্রকাশ করেছি। কারণ সেখানে যদি আমাদের 25 লক্ষ বা 20 লক্ষ বা 15 লক্ষ শিক্ষার্থী যদি সেখানে, তাদেরকে যদি কেউ ভুল বুঝিয়ে যদি তাদেরকে অস্ত্র ধারণের জন্য তাদেরকে উদ্বুদ্ধ করে বা তাদেরকে কোনো আন্দোলন সংগ্রামে নামিয়ে দেয়, ঢাকা শহর কিন্তু অচল হয়ে যাবে। আমি বলেছি বাংলাদেশের দুটো গার্মেন্টস প্রবণ এলাকা, যেখানে আমাদের বোনেরা, মায়েরা গার্মেন্টস এর কর্মী হিসেবে কাজ করেন, তাদের যে সন্তানরা আছে, তাদের সন্তানদেরকে সারা দিনব্যাপী দেখভাল করার জন্য কোনো প্রতিষ্ঠান কিন্তু সেই অর্থে গড়ে ওঠেনি। আপনি কি আশুলিয়া আর মিরপুরের কথা বলতেছেন নাকি অন্য দুইটা? গাজীপুরে কিন্তু অনেক কওমি মাদ্রাসা আছে, এবং নারায়ণগঞ্জের কারণে যাত্রাবাড়িতে অনেক কওমি মাদ্রাসা আছে। এবং এটা একটা ইন্টারেস্টিং বিষয়, কর্মজীবী নারীর আর্থিক ক্ষমতায়নের সাথে বাংলাদেশে কওমি মাদ্রাসাগুলোর উত্থানের সাথে একটা সংযুক্তি আছে। সংযুক্তিটা হচ্ছে এমন যে কওমি মাদ্রাসাগুলোতে কিন্তু শিক্ষার্থীরা সেখানে
সারা দিন ব্যাপী সেখানে থাকতে পারে। সেখানে লিল্লা বোর্ডিং বলে একটা কনসেপ্ট আছে, ফি সাবিলিল্লাহ, অর্থাৎ দান খয়রাতের ভিত্তিতে সেগুলো পরিচালিত হয়। সেখানে তাদের সন্তানরা থাকে, কোরআন তেলাওয়াত করে, হাদিস শেখে, এবং সেখানে মায়েরা তাদের সন্তানদেরকে দিয়ে দেয়, এবং সেখানে অনেক সন্তান সেখানে পড়াশোনা করছে। এবং এগুলোর কনসেন্ট্রেশনটা সবচেয়ে বেশি কিন্তু হচ্ছে আমাদের যাত্রাবাড়ি এবং টঙ্গী এবং গাজীপুর এলাকাতে। তো এটা একটা ইন্টারেস্টিং প্যারাডক্স কেন বলছি? একদিকে নারীর ক্ষমতায়ন হচ্ছে, কিন্তু সেই নারীর সন্তানদের সুরক্ষা বা ডে কেয়ার বা তাদের লুক আফটার করার জন্য দায়িত্বটা কিন্তু পালন করছিলেন এতিম সন্তানদের দেখাশোনা করার যুক্তি দিয়ে কওমি মাদ্রাসার লিল্লা বোর্ডিং এর অনেক প্রতিষ্ঠান। এবং আমার বক্তব্যটা ছিল, আমরা তাদেরকে অ্যাবলিশ করে দিতে পারি না। অ্যাবলিশ করে দিলে সেখানে কিন্তু তাদের সেই শিক্ষার্থীরা যাবে কোথায়? এবং আলিয়া মাদ্রাসাগুলোতে কিন্তু রেগুলার স্টুডেন্টরা পড়াশোনা করছে, সেখানে কিন্তু ন্যাশনাল কারিকুলামের পড়াশোনাটা হতো। কিন্তু এই কওমি মাদ্রাসাগুলোতে যেই শিক্ষাটা দেওয়া হচ্ছে, তাদেরকে যাতে করে জঙ্গিবাদ বা সরকার বিরোধী বা রাষ্ট্রবিরোধী মনোভাবে উদ্বুদ্ধ না করা যায়, এর জন্য কিন্তু প্রচেষ্টা কিন্তু অব্যাহত রাখার প্রয়োজন ছিল, বিশেষ করে তাদের কারিকুলামের ম্যানেজমেন্ট গুলো নিয়ে। এবং সেটা কিন্তু আমি মনে করি ব্যক্তিগতভাবে সেটা আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। আমি দায়িত্ব নেওয়ার পরপরই কিন্তু আমাদের কওমি মাদ্রাসা সমূহের যে বোর্ড, বেফাক হাইয়াতুল উলাইয়া বেফাক মাদ্রাস বোর্ডের, আমি কিন্তু তাদের সাথে বসেছি, তাদেরকে বলেছি যে আপনাদের কারিকুলাম অ্যালাইনমেন্ট করুন, আপনাদের ডাটাবেস প্রয়োজন। আপনার যে সন্তান সেখানে পড়াশোনা করছে সেটা শুধু আপনার সন্তান না, সেটা রাষ্ট্রের সন্তান, সেটা তার দায়িত্ব রাষ্ট্রেরও আছে। সুতরাং আমাকে জানতে হবে আপনি কয়জন শিক্ষার্থীকে সেখানে পড়াচ্ছেন, তাদের ওয়েলফেয়ারের প্রভিশনটা আমাকে করতে হবে, আমাকে জানতে হবে। আপনার যদি বিজ্ঞানের শিক্ষক, অঙ্কের শিক্ষক না থাকে, আমরা সরকারের মাধ্যমে সেটা দেব। এবং সেইভাবে কাজ করতে কিন্তু আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ব্যক্তিগতভাবে বলেছেন, তুমি তাদের সাথে বসে দেখো কিভাবে তাদেরকে মূল ধারায় আনা যায়। কারণ মূল ধারায় আনতে না পারলে তারা কিন্তু দেশ এবং সমাজের জন্য তাদেরকে বিপদগ্রস্ত ভাবে, তাদেরকে বিপদগামী করার একটা ঝুঁকি কিন্তু সবসময় থাকে। আচ্ছা, আমি একটু ইন্টারাপ্ট করি নবেল সাহেবকে, যে এই বসার ব্যাপারে আমার হঠাৎ মনে পড়লো যে জুলাই আন্দোলন যেটাকে তারা এখন হাইলাইট করতেছে, এই এদের সাথে বসার ব্যাপারে আপনার নামটা আসছিল এক সময়, নাকি আমার? অবশ্যই। তো হোয়াট ওয়েন্ট রং? ক্যান ইউ গিভ আস সাম লাইট অ্যাবাউট দ্যাট সাবজেক্ট? দেখুন, তাদের যে মূল যুক্তিটি ছিল বা দাবিটি ছিল, সেটা ছিল সরকারি চাকরির বিষয়, এবং সেটা সরকারের যে সুনির্দিষ্ট মন্ত্রণালয় আছে, আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয়, বিষয়টা কিন্তু মূলত জনপ্রশাসন মন্ত্রণালয়ের এখতিয়ার ছিল। কিন্তু যেহেতু আমরা শিক্ষার্থীদের মধ্যে সেই আন্দোলনটা হয়েছে, আমাদের প্রাথমিক সুপারিশটা ছিল রাজনৈতিক নেতৃবৃন্দের সমন্বয়ে একটি টিম তাদের সাথে আলোচনাটা করবে। যে কোনো কারণেই হোক, নানান সরকারি সংস্থা সেই কাজের সাথে প্রথম দিক থেকেই জড়িয়ে পড়ে। রাজনৈতিক নেতৃবৃন্দের আগেই কিন্তু সরকারি সংস্থা। একটু ইন্টারাপ্ট করি, সরকারি সংস্থা বলতে আমরা কি বোঝাতে চাচ্ছি? দেখুন, আমি কিন্তু সরকারের মন্ত্রী হিসেবে গোপনীয়তা, মানে আমরা কি ডিজিএফআই, এনএসআই এই টাইপের সংস্থাগুলোর কথা বলতেছি? আমি এই বিষয়ে মন্তব্য করতে না, রাজি উনি নই। ওই বিষয়ে আমার মনে হয় কোনো যাওয়ার দরকার নেই, আপনি সরকারি সংস্থা বলছেন। যেহেতু আমি মন্ত্রী হিসেবে গোপনীয়তার শপথ নিয়েছি, আমি সুনির্দিষ্টভাবে নাম বলবো না, তবে আপনাদেরকে সেখান থেকে বুঝে নিতে হবে। এটি হচ্ছে সরকারের নানান সংস্থা, সেখানে সেই তাদের সাথে আলোচনা বলি বা যেটাই বলি না কেন, সেখানে জড়িয়ে পড়ে বা সেটার কার্যক্রমের সাথে অংশগ্রহণ করে। সেটা একটা রাজনৈতিক সমস্যাও ছিল, আবার জনপ্রশাসন সংক্রান্ত সরকারের যে চাকরি সংক্রান্ত বিষয়ে কিন্তু সেই চ্যালেঞ্জটা ছিল। সেক্ষেত্রে হয়তো বা জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে সম্পৃক্ততা, সেটা যদি আমাদের আরো প্রাথমিকভাবে হতে পারতো, হয়তো বা সেখানে আরো কিছুটা অগ্রগতি হতো। কিন্তু বিষয়টা আসলে সেটা কোটা ভিত্তিক নয়। কোটাটা একটা ছিল হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে একটি জনপ্রিয় ইস্যু। মূল ইস্যুটাকে সামনে রেখে সরকার উৎখাত করার পরিকল্পনাটাই ছিল তাদের প্রথম থেকেই লক্ষ্য, এবং সেই লক্ষ্যে তারা ঢাকা শহরে প্রাথমিক পর্যায়ে যখন রাস্তাঘাট ব্লক করছিল, তখনও আমাদের কিন্তু সুপারিশটা ছিল যে এটাকে অঙ্কুরেই বিনষ্ট করার প্রয়োজন আছে। কারণ আমাদের কাছে সেটা একটা গোয়েন্দা রিপোর্টও ছিল বা নানান জায়গা থেকে তথ্য ছিল যে এটাকে ব্যবহার করে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা এবং তাদেরকে, এবং আমাদের অনেক এই মুক্তিযোদ্ধা কোটার বিষয়ে তাদেরও কিন্তু আপত্তি ছিল। জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর মুক্তিযোদ্ধাদেরকে অনেক সুযোগ সুবিধা নিশ্চিত করেছেন, বঙ্গবন্ধুর কন্যা সেটা দিয়েছেন, তাদের সন্তানদেরকে দিয়েছেন, এবং তাদের তৃতীয় প্রজন্মের ক্ষেত্রে তারা আবারও সেভাবে করে কোটার মাধ্যমে তারা সেই সুযোগ সুবিধা পাবে। এটা অনেকেই কিন্তু আসলে আমাদের দলের ভেতরেও কিন্তু সেখানে কিন্তু কোটা আন্দোলন যেটা বলা হচ্ছে, সেখানে কিন্তু সমর্থন ছিল। আমাদের ছাত্রলীগ, যুবলীগ নয়, শুধু আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর সন্তানরা কিন্তু কোটা আন্দোলনের পক্ষে কিন্তু প্রাথমিকভাবে তাদের সমর্থনটা ছিল। কিন্তু বিষয়টা কিন্তু কোটার ছিল না, বিষয়টা ছিল পুরোপুরি সরকার উৎখাতের জন্য ব্যাপক জনসমাগম সৃষ্টি করে, রক্তক্ষয় করে, লাশের উপরে শেখ হাসিনার সরকারকে উৎখাত করাটাই ছিল তাদের পরিকল্পনা। সেখানে আমাদের দুর্বলতা ছিল। আমরা একটি ইস্যুতে যে আরেকটি মূল জায়গায় যে আঘাত আনা হচ্ছে, সেটা হয়তো বা উপলব্ধি করতে আমাদের দেরি হয়েছে, বিলম্ব হয়েছে, বা সেখানে আমাদের সাংগঠনিক ঘাটতি বা নেতৃত্ব, যেটাই বলি না কেন, সংস্থা সমূহের যেই এখানে সিনারিও প্ল্যানিং বলা হয়ে থাকে, সিনারিও প্ল্যানিংটা প্রত্যেকটা সংস্থার জন্য, প্রত্যেকটা সরকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে কোন ধরনের সিনারিও সামনের দিকে আসতে যাচ্ছে।
আমি মনে করি আমাদের এজেন্সিগুলো বা আমাদের যে ধরনের সরকারি সংস্থাগুলো আছে সেগুলো সিনারিও প্ল্যানিং এর ক্ষেত্রে হয়তো বা সেভাবে করে তারা প্ল্যানিংটা করেনি, যে কোথা থেকে কোন দিকে যেতে পারে, কোন রূপে যেতে পারে, কোন কোন ঝুঁকিগুলো রাষ্ট্রের জন্য, সমাজের জন্য, সরকারের জন্য সেখানে আছে, সেক্ষেত্রে হয়তো বা তারা সেটা সেভাবে করে গুরুত্ব দেয়নি। তবে আমার ব্যক্তিগতভাবে একটা অভিমত ছিল যে একটি প্রজন্ম যারা আমাদের সন্তান, তারা তো সবাই আমাদের সন্তান, শিক্ষার্থীরা, তাদের সকলের মধ্যে, গ্রাম থেকে একেবারে শহরের মধ্যে, আমাদের সকলের সরকারের একটা চাকরির জন্য কিন্তু তাদের সবার একটা সেটা আশা এবং ভরসা থাকে। আপনারা যারা দেশে বিদেশে নানানভাবে কর্মসংস্থানে গিয়েছেন, হয়তো বা আপনাদের মধ্যে সেই বিষয়টি নিয়ে ওভাবে চিন্তা নেই, তবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে এত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় পর্যায়ে যেভাবে বিশ্ববিদ্যালয় অতিক্রম করেছে, তাদের সবার একটা আশা ছিল যে সরকারের একটা চাকরি তারা করবে, সেটা যত ছোটই হোক না কেন। তো সেই আশাটার বিষয়ে তাদের সবাইকে একত্রিত করার যে বিষয়টা, সরকার বিরোধী একটা প্ল্যাটফর্মে একভাবে নিয়ে আসার বিষয়টা, তারা কিন্তু ওই মাস্টার প্ল্যানের অংশ হিসেবে, যেটা তারা বলছে যে মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবেই তারা সেটা করেছে, এবং সেখানে সাধারণ শিক্ষার্থীদের সেন্টিমেন্টটাকে পুঁজি করে তারা তাদেরকে মাঠে নামিয়ে আবার তাদের লাশ ফেলে সেই লাশের উপর দিয়ে আমাদের উৎখাত এবং তাদের রাষ্ট্র ক্ষমতা দখলের কাজটা সুচারুভাবে তারা সম্পন্ন করেছে। মাননীয় সংসদ সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে একটা ক্ল্যারিটি দেওয়ার জন্য। মাদ্রাসার বিষয়টি আওয়ামী লীগকে অনেক হার্ট করছে।